ভাস্কর দাসের লেখা গল্প আলোর দিশারি। তাহলে বাড়িতে কি বলবো? বলি সার কটা দিন সময় লাগবে। আর ফেসবুক স্ট্যাটাসটা সিঙ্গেলই রাখ। কেন? কেন আবার কি? এতদিন ধরে প্রেম করছি তারপরেও? হ্যাঁ। আর পুজোয় আমাদের একসাথে বেড়ানোর প্ল্যানটা দেখি, এখনো করিনি। করব কখনো? হ্যাঁ কি না সেটা তো বলো। বললাম তো দেখছি। তার মানে এবারও সেই একা একাই কাটবে? ধরে নে তাই। তোর সমস্যাটা কোথায় বলবি? কোথায় সমস্যা? কোনো সমস্যা তো নেই। তাহলে? কোনো তাহলে নয়, যা বলছি শোন। না, শুনবো না। বেশ, তোর যা ইচ্ছে হয় কর। আবারও ঝগড়া, অকারণ কিছু মান অভিমান। ভালো লাগে না রাইয়ের। কুশ যেন দিনকে দিন কেমন হয়ে যাচ্ছে, অথচ এই সম্পর্ক তো ওদের আজকের নয়। কুশকে সে চেনে সেই কলেজের দিনগুলো থেকে। সত্যি বলতে কি, তারও আগে থেকে। তখন অবশ্য রাই এত কিছু ভাবেনি। ছোট কাকুর ছেলে বাবানকে পড়াতে আসতো কুশ। বাবান বেশ দুরন্ত। দিদির কাছে কিছুতেই পড়তে বসবে না, যতই চেষ্টা করো। এদিক ওদিক করে ঠিক কেটে বেরিয়ে যাবে। অগত্যা আর কি। বাইরের কারোর কাছে দিলে যদি পড়তে বসে। কুশ তখন কলেজে, 3rd ইয়ার, রাই উচ্চ মাধ্যমিক। সেই তখন থেকেই কুশের সাথে আলাপ রাইয়ের। তখন যদিও ওই সামান্য আলাপ পরিচয় ছাড়া আর প্রায় কিছুই ছিল না। কুশ আসতো, বাবানকে পড়িয়ে চলে যেত চুপচাপ। রাইয়ের সাথে কথা যা হতো সে প্রায় সামান্যই। রাই বরং নানান ছল ছুতোই বাবানের পড়ার ঘরে গিয়ে হাজির হতো, কখনো দরকারে কখনো অদরকারে। বাবানও তেমনি। দিদি ঘরে ঢুকলেই নানান বদমাইশি করে তাকে বের করার ফন্দি ফিকির করত। ঝগড়া কম হতো নাকি দুজনের? টিভি রিমোটের দখল নিয়ে হোক বা কম্পিউটারে নিজের পছন্দ মতন গান শোনা নিয়ে হোক, সবেতেই মারামারি। কুশের সামনে কখনো সখনো শুরু হয়ে যেত। এ ওকে বাঁদর বলে, তো ওকে পেতনি বলে। কুশ অবশ্য ওদের দিদি ভাইয়ের ঝগড়ায় নাক গলায়নি কোনোদিন। সে বাবান টানতে চাইলেও না। আচ্ছা কুশদা, তুমি বলো না, এই পেতনিকে কেউ বিয়ে করবে কখনো? বাঁদর ছেলে, নিজের দিদিকে পেতনি বলা হচ্ছে? দেব না এমন? দে না দেখি। বুঝবি বুঝবি, বিয়ে করে যখন চলে যাব বুঝবি। বিয়ে? আর তুই? কে বিয়ে করবে তোকে? হনুমান কোথাকার। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ব্যাস, লেগে গেল দুজনে। কুশ অবশ্য এসবের মাঝে পড়ে বিব্রত হতো, কিন্তু কোনোদিনও আগ বাড়িয়ে চলে আসতো না। কুশের এই উদাসীন নিস্পৃহ স্বভাবই কেমন যেন আগ্রহ জন্মে গেল রাইয়ের। ছেলেটা কেমন যেন চুপচাপ, কথা বলে কম। রাই যে এতবার এ ঘরে আসে নানান অজুহাতে, সেটাকে ছেলেটা বোঝে না, নাকি বুঝতে চায় না। রাইয়ের জেদ চেপে গেল খানিকটা। এদিকে বাবান কিছু আঁচ পেলে তো বিপদ, সারা বাড়ি ছড়িয়ে রাষ্ট্র করবে। রাইদের জয়েন্ট ফ্যামিলি। বাবা ডাক্তার, ছোট কাকু প্রফেসর। উত্তর কলকাতার সম্ভ্রান্ত পরিবার। গার্লস স্কুলে পড়ে রাই। কাজেই বাইরের ছেলেদের সাথে মেলামেশার সুযোগ কম হলেও একেবারেই যে নেই তা নয়। তবে এই কুশ ছেলেটি একটু অন্যরকম যেন। কেমন একটা, ক্যাবলা তো নয়, তাহলে পাক্কা কলেজে গার্লফ্রেন্ড আছে, তাই পাত্তা দেয় না। কে জানে, হবেও বা। যাগ্গে যাক। একটা অজানা অচেনা ছেলেকে নিয়ে এত ভাবার কি আছে? কিন্তু পরক্ষণেই আবার মনটা কেমন যেন খসখস করে ওঠে। কিসের এত অহংকার ছেলেটার? সায়েন্স স্টুডেন্ট বলে, তাতে কি? রাই ফেল না। আর্টস নিয়ে পড়ছে তো কি? তার মতন গান কজন গাইতে পারে? তারপরে আবার মনে হয়, না, অহংকার তো নয়। কথা বললে তো ঠিকঠাকই কথা বলে। বাবানকেও বেশ যত্ন করেই পড়ায়। তবে প্রশ্নটা ঘুরপাক খেতেই থাকে রাইয়ের মাথায়, তবে কি? ছোট কাকুকে দিয়ে অনেক কষ্টে কুশের ঠিকানা জোগাড় করলো রাই। জানা গেল কুশ ছোট কাকুর কলেজেই পড়ে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখনই যা রেজাল্ট, বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস তো শিওর। তারপর এমএসসি, ক্যান্সার নিয়ে গবেষণা করতে ইন্টারেস্টেড। এত কিছু থাকতে ক্যান্সার? প্রশ্নের জট বাড়তে থাকে রাইয়ের মাথায়। মা, খেতে দাও। বাবু, ফিরলি? হ্যাঁ মা, আসছি, দাঁড়া। হাত মুখটা ধুয়ে আসি। বেসিনের কলটা খুলে দাঁড়িয়ে থাকে কুশ।
ঝরঝর করে জল পড়ে যাচ্ছে, হুঁশ নেই। অন্যমনস্ক। রাই কি কষ্ট পেল ওর ব্যবহারে? কে জানে। কদিন ধরেই বড় অস্থির কুশ। সময় এগিয়ে আসছে, এদিকে টাকাটা জোগাড় করতে না পারলে সেবারে পারেনি কুশ, এবারও হেরে যাবে তবে। হতাশায় দেওয়ালে সজোরে আঘাত করে কুশ। এদিকে মিস্টার চ্যাটার্জি মানে রাইয়ের বাবা কি কিছু জেনে গেলেন? শহরের প্রখ্যাত অঙ্কোলজিস্ট, অথচ সেবা তিনি অপারেশনটা করতেই রাজি হলেন না। না, তার নিজের ভাইয়ের অনুরোধেও না। কারণটা বোধগম্য হয়নি কুশের। অপারেশনে ঠিক আগের দিন একটা সেমিনারে যোগ দিতে চলে গেলেন। তিনি থাকলে হয়তো সবকিছু আগের মতোই হাসি খুশি আর প্রাণোচ্ছল থাকতে পারত। ভাবতে ভাবতে কুশের খেয়াল হয়, কাল কি পরশু দিন একবার ডক্টর বসুর ল্যাব থেকে ঘুরে আসতে হবে। সামনেই পুজো, প্রায় সকলেই মোটামুটি ছুটিতে চলে যাবে। অনেকে ইতিমধ্যে সে ব্যাপারে বলেও রেখেছে। কুশের সেসব দাবি দেওয়া নেই, ছুটি নিয়েই বা কি করবে। তাই রায় প্রতিবারই বেরোবে বলে কুশ এটা ওটা বাহানায় কাটিয়ে দেয়। কি কখনো বের হলেও খুব অল্প সময়ের জন্য বের হয়ে ফিরে আসে। একটা সময় কত না কত আনন্দ করত ওরা, তারপর কোথা থেকে যেন কি হয়ে গেল। তবে সময় করে ডক্টর বসুর ল্যাবে কাল কি পরশু একবার যেতেই হবে। ক্যান্সারের ওষুধ নিয়ে রিসার্চটা প্রায় শেষ হয়ে এসেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাকি এখনো অনেকটাই। আর সেই কাজে কুশ একা তো নয়, সাথে রয়েছে আরো অনেকেই। কুশ হয়তো এই সুযোগটা পেত না, এসব কাজে চূড়ান্ত অভিজ্ঞতার প্রয়োজন হয়। কুশ সেই তুলনায় একেবারেই নতুন তখন। তবু ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষায় গোল্ড মেডেলিস্ট হওয়ার সুবাদে আর ডক্টর বসুর এক পরিচিত অধ্যাপকের সুপারিশে উনি কুশকে নিতে রাজি হলেন। সেই তো, কুশ এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে রিসার্চ করবে ভেবেছিল। কাজটা পেয়ে সুবিধাই হলো। সে বছর 3 আগেকার কথা। তারপর থেকে ডক্টর বসুর সাথেই রয়ে গিয়েছে। বয়সে তুলনায় অনেক ছোট হলেও কুশের কর্মদক্ষতা আর বিচার বিশ্লেষণের ক্ষমতা খুব সহজেই নজর কেড়ে নেয় সবার। ডক্টর বসু যার পরনাই স্নেহ করেন কুশকে, ভরসাও করেন। কুশ যথাসাধ্য চেষ্টা করে তার মান রাখার। আর তাই কোনো কিছু নিয়ে সিদ্ধান্তে আসার আগে বিভিন্ন টেস্ট কেস এবং টেস্ট রেজাল্টগুলো আর একবার চেক করে নেওয়াটা জরুরি বলে মনে হয় কুশের। কাজেই ল্যাবে যাওয়াটা দরকার, খুব দরকার। এরপরও দীর্ঘ পথ অতিক্রম করা বাকি। পৃথিবীর নানা প্রান্তে সেই কবে থেকে চেষ্টা চলছে এই মারণ ব্যাধির ওষুধ আবিষ্কারের। ওরা যে কাজটা করছে সেটাতে যদি ফলপ্রসূ হওয়া যায়, তাহলে রোগটা সম্পূর্ণভাবে নির্মূল না করা যাক, কিছুটা উপশম করা যাবে বলে বিশ্বাস করে সবাই। তবে তার জন্য অতি অবশ্যই দরকার কিছু পরীক্ষা নিরীক্ষার। সেসবের পদ্ধতিও আলাদা আলাদা। আর তারপর যেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে কুশ ব্যাপারটা গোপনেই রাখতে চায়। কি যেন একটা ভয় ওকে তাড়া করে বেড়ায় সারাক্ষণ। এর মধ্যে মিস্টার চ্যাটার্জি কুশকে ডেকে পাঠিয়েছেন, জরুরি দরকার। ভেবে পায় না কুশ। কুশ আর রাইয়ের ব্যাপারটা কি জেনে গেলেন তাহলে মিস্টার চ্যাটার্জি? নাকি ক্যান্সার নিয়ে যে গবেষণার কাজে জড়িত কুশ, অন্য আরো অনেকের সাথে যে কাজটা করছে কুশ, সেই সংক্রান্ত কোনো দরকারে ডাকলেন? কুশ যতদূর জানে বা চেনে, মিস্টার চ্যাটার্জি তো এত উদার মনের মানুষ নন। কুশ যে কাজটায় জড়িত আর রাইয়ের সাথে তার সম্পর্ক আছে জানতে পারলে মিস্টার চ্যাটার্জি সেটা নিজের স্বার্থসিদ্ধির জন্য নানাভাবে ব্যবহার করতে পারেন। নিজের বাবার এই রূপটা সম্পর্কে অবহিত নয় রাই। সে মনে করে তার পাপা ইজ দ্য বেস্ট। কুশও আর মেয়েটার মনে দুঃখ দিতে চায়নি, বলেও নি কিছুই। বড় অদ্ভুত মেয়ে এই রাই, ভীষণ খামখেয়ালি আর মুডি, পাপা বলতে অজ্ঞান। কুশ রাইকে চিনত না। কলেজের এক প্রফেসরের ছেলেকে পড়াতে যাওয়ার সূত্রে আলাপ হলো। বাবান রাইয়ের ভাই। প্রথম দিন থেকেই কিছু একটা আন্দাজ করেছিল কুশ, পাত্তা দেয়নি। ও বড় লোকের মেয়েদের ওরকম অনেক খেয়াল চাপে। দুদিনের খেয়াল খুশি, দুদিনেই শেষ। কিন্তু গোলমালটা হলো তখনই, যখন স্যার বললেন রাই কুশের নাম্বার চেয়েছে, ঠিকানা জোগাড় করেছে। কিছু একটা টের পেল কুশ, যদিও স্যার বলেছিলেন তার ভাইজির জাস্ট একটু কথা বলতে চায়। হাজার হলেও তুমিও সিনিয়র, উচ্চ মাধ্যমিকের পর কোন কলেজ কোন স্ট্রিম নিয়ে পড়বে সেই বিষয়ে কথা বলবে বলে চেয়েছে হয়তো। অবাক হয়েছিল কুশ।
বলেছিল সে তো স্যার, আপনি থাকতে আমি। স্যার বললেন, আহা, তোমরা আজকালকার ছেলে মেয়ে সব, ও তোমরা আমাদের থেকে ভালোই বুঝবে। আর দেখো, রায়ের তো বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তোমরা না হয় বন্ধুই হলে। কুশ হেসেছিল, জবাব দেয়নি। এখানে মিস্টার চ্যাটার্জির সাথে ওনার ভাইয়ের ডিফারেন্স। এই মানুষটি যতটা সহজ সরল, মিস্টার চ্যাটার্জি ঠিক ততটাই রাফ অ্যান্ড টাফ। শহরের সেরা ডাক্তার, প্রচ্ছন্ন গর্ব থাকতেই পারে, তাই বলে মানুষকে তার প্রাপ্য সম্মানটুকুও দেবেন না? এই তো, কুশের ওই বাড়িতে পড়াতে যাওয়া নিয়ে কত আপত্তি করেছিলেন। সেসব আপত্তি অবশ্য ওনার ভাইয়ের কাছে ধোপে টেকেনি। যতই হোক, বাবানের পড়া নিয়ে কথা, আর কুশের মতন এত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্টের হাতে থাকতে অন্য আর কারোর উপর ভরসা করতে রাজি হলেন না তিনি। তাতে দাদা ভাইতে একটু মনোমালিন্য হলো ঠিকই, কিন্তু কুশেরও একটু সুরাহা হলো বটে। টাকার দরকার ছিল খুব। স্যারের বদান্যতায় চাকরিটা পেয়ে ভালোই হলো। রায়ের সাথে সেই আলাপ। প্রথম প্রথম কথা হতো না তেমন, তারপর তো এই ফোন নম্বর চাওয়ার ঘটনা। অবশ্য প্রথম ফোনটার দরকারই করেছিল রাই। বাবানের সেদিন ধুম জ্বর। শহরের বুকে ঝড় বৃষ্টির পূর্বাভাস তো ছিলই। বৃষ্টি শুরু হলো নির্ধারিত সময়ের অনেক আগেই। সন্ধ্যে থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। উত্তর কলকাতায় বেশ কিছু জায়গাতে বৃষ্টি শুরু হলেই জল জমাটা কোনো ব্যাপার না। মিস্টার চ্যাটার্জি সেদিন অ্যানুয়াল কনফারেন্সে যোগ দিতে দেশের বাইরে, ফোন লাগছে না, হয়তো মিটিংয়ে ব্যস্ত। ফোনটা করা গেলেও বাড়িতে যে ওষুধ আছে জেনে নিয়ে দেওয়া যেত। বাবানের জ্বর কিছুতেই কমছে না, ওদিকে ছোট কাকুও তো ফিরছে না। রাই ফাঁপড়ে পড়ে। পড়তে গিয়েছিল, সবে টিউশন ছেড়ে ফিরেছে। ঝড় বৃষ্টির মাঝে ছোট কাকু কলেজ ক্যাম্পাসে আটকে পড়েছেন। ফোনে চার্জার বাড়িতে ফেলে গিয়েছেন। সম্ভবত চার্জ শেষ হয়ে যাওয়াতে কোনো ফোন লাগছে না। কখন ফিরবে জানেও না। অগত্যা বাড়িতে মা কাকিমা, তাদের নিয়ে কোথায় যাবে রাই? ভাইয়ের শরীর খারাপ, এই অবস্থায় বিনা দ্বিধায় ভরসা করার মতন কে আছে? একরকম বাধ্য হয়েই কুশের নাম্বারে ডায়াল করলো রাই। কুশ বাড়িতেই ছিল, ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় আগেই ফিরেছিল একটু। দু চারবার ডায়াল করার পরে কুশের ফোন পেল রাই। একবার একটু আসতে পারবেন এখন, এই অবস্থায়? হ্যাঁ প্লিজ। কুশ চিন্তায় পড়ে। বাবানকে পড়ানোর ডেট তো কালকে। আজ এই ঝড় বৃষ্টির সময় কিসের আমন্ত্রণ? অযাচিত এবং অনভিপ্রেত। ভুল ভাঙে। রাই বলছে, বাবানের খুব শরীর খারাপ। ও হো, একবার আসুন না প্লিজ। বাবা কাকা কেউ বাড়িতে নেই। না, বিশ্বাস করুন। কেন? এত কথার কৈফিয়ত আপনাকে দিতে পারবো না। কি মুশকিল, জানতেই তো চাইলাম। বাবা বাইরে, ছোট কাকুর ফোন লাগছে না। যেতেই হবে? বেশ, আসবেন না? একটা অসহায় মেয়ে আপনার সাহায্য চাইছে, আর আপনি? অসহায়? বিশ্বাস করুন, বাড়ির সামনে জল জমে গিয়েছে। এই অবস্থায় আমি বাবানকে বের করতে পারবো না। বাড়ির ড্রাইভারও ছুটিতে। আচ্ছা, আমি আসছি। আর ভাবার সময় ছিল না কুশের। যতই হোক, স্যার তাকে এই চাকরিটা না দিলে তাদের সংসারটা ভেসে যেত। স্যারের ছেলের শরীর খারাপ, আর সে যাবে না। আর আজ তো বোনটা একটু ভালো আছে। বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে বের হয়ে পড়ে কুশ। চিন্তা করিস না বোন, এই যাবো আর আসবো। মা, আমার ছাতাটা দাও। প্রবল ঝড়ে সে রাত্রে যা হোক করে একটা ট্যাক্সি জোগাড় করে কুশ, সোজা রাইদের বাড়ি। আর তারপর সময় নষ্ট না করে বাবানকে নিয়ে সোজা নার্সিংহোমে। কিসের থেকে কি হয়েছে, চারপাশে যে হারে আজকাল ডেঙ্গি হচ্ছে, রিস্ক নেয়নি কুশ। যাওয়ার পথে রায়ের ছোট কাকুকে কলেজ ক্যাম্পাস থেকে তুলে নেয় ওরা। নার্সিংহোমে পৌঁছে কুশের হাত দুটো জড়িয়ে ধরেন ছোট কাকু। বলেন, তুমি আজ যা করলে বাবা, তোমার জন্যই আমার ছেলেটা আজ বেঁচে গেল। ছোট কাকু ছেলেকে নিয়ে ভিতরে গেলে এগিয়ে আসে রায়। বলে, ধন্যবাদ দিয়ে ছোট করব না। কিছুটা অপ্রস্তুত হয় কুশ, যদিও এমনিতে সে ভীষণই হেল্পফুল। আশেপাশের যে কোনো লোকের বিপদে আপদে যাবতীয় দায়িত্ব নিয়ে সবার আগে ঝাঁপিয়ে পড়তে একবারের বেশি দুবার ভাবতে লাগে না কুশের। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তার অনুমান যদি খুব ভুল কিছু না হয়, রায় কি সত্যিই কোনো কারণে দুর্বল তার প্রতি, নাকি সবই তার সাময়িক খেয়াল খুশির ফলশ্রুতি মাত্র?
তবু সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে কুশ। স্নাতক স্তরে পড়াশোনা করে সবেমাত্র নিজের পায়ের তলায় একটু জমি খুঁজে পাওয়ার চেষ্টা করছে কুশ। এরকম একটা অবস্থায় রায় বা রায়ের বন্ধুত্ব, তার সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক প্রতিপত্তি সবকিছুর সাথে কুশের অবস্থার ফারাকটা আকাশ পাতাল। দ্বিধায় পড়ে কুশ। কিন্তু একটা মেয়ে যখন কোনো একটা কাজের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে, তার উত্তর না দেওয়াটা অসৌজন্যমূলক আচরণ হয় বটে। কাজেই কথা তো একটু বলতেই হয়। আরে না না, ধন্যবাদের কি আছে? না কিছু নেই, তবুও তবুও এই বিপদে আর কাকেই বা ডাকতাম বলুন? কেন? কেন কি? আপনি ডাকলে তো যে কেউ আসতে রাজি হবে। ধাক্কাটা হজম করলো রাই। কুশ তাকে এইভাবে, না না কেন? আপনার কি ধারণা আমার অনেক বন্ধু বান্ধব? কেন নেই? না কুশ। নিজের বলা কথার জন্য কিছুটা লজ্জা লাগে কুশের। না জেনে কথাটা না বললেই বোধহয় ভালো হতো। সব মেয়ে তো একরকম নাও হতে পারে। বেশ, বুঝলাম। বলছেন? হুম। তাহলে ধন্যবাদটা নিচ্ছেন, তাই তো? ধন্যবাদ নেওয়ার মতন তো কিছু করিনি। সে তো আপনার বিনয়ের কথা। এবার হেসে ফেলল কুশ। মেয়েটা সত্যিই হয়তো সহজ সরল, আর ভয়টা হতে পারে নেহাতেই অমূলক। তবে দুর্বল হয়ে পড়লে চলবে না, একদম নয়। আর সে যা করেছে তার স্যারের ছেলের জন্য করেছে, রায়ের জন্য তো নয়। তাহলে হবেও বা হয়তো, হয়তো না, সেটাই। মানে? ও আপনাকে বুঝতে হবে না। কেন? সব কথা কি বোঝেন আপনি? অদ্ভুত এক হেঁয়ালির মধ্যে পড়ে কুশ। কি চাইছে এই মেয়ে? কি বলতে চাইছে রাই? নার্সিংহোমের করিডরে হালকা আলো জ্বলছে। সেই কুসুম আলোয় বৃষ্টি ভেজা রাইকে প্রথমবার ভালো করে দেখল কুশ। রাই চ্যাটার্জি, শহরের প্রখ্যাত ডাক্তার নীলাদ্রি চ্যাটার্জির একমাত্র মেয়ে। কোথায় বাবা আর কোথায় মেয়ে, এত স্নিগ্ধ, এত সুন্দর। একটু খেপি আছে বটে, তবে বাবার বিপরীত মেরুতে অবস্থান করে এ মেয়ে। দেখতে অসাধারণ সুন্দর, তবে তা নিয়ে গর্বের লেশমাত্র নেই, অহংকারও নেই। কত সহজ করে কথা বলে অষ্টাদশী রাই চ্যাটার্জি। একটা নিষ্পাপ মুখ, সুরেলা গলায় কুশের সামনে কত কথা না বলে যাচ্ছে। এক দৃষ্টিতে চেয়ে রয়েছে কুশ। রায়ের বলা প্রত্যেকটা শব্দ যেন অন্য জগতে নিয়ে ফেলে কুশকে। এত সুন্দরও কেউ হতে পারে? ভেজা গায়ে ভেজা চুল থেকে জল ঝরে পড়ছে। একটা অদ্ভুত সুন্দর গন্ধ ভেসে আসছে রায়ের শরীর থেকে, কুশকে সম্মোহিত করে দেয় যেন। কত না কথা বলে চলেছে অষ্টাদশী রাই। তন্ময় হয়ে রয় কুশ। কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যায় সে, ভুলে যায় সবকিছু। বাবা না থাকায় বাড়ির যত সমস্যা, কোথায় নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর কোথায় রাই চ্যাটার্জি। কি বলবে ভেবে পায় না। হুঁশ ফেরে মায়ের ফোনে। বাবু, কোথায় তুই? এই তো মা, আসছি। এক্ষুনি আয়। কেন মা, কি হলো? বোন তোকে দেখতে না পেয়ে কাঁদছে। আসছি মা। আর দাঁড়ায়নি কুশ। ততক্ষণে বৃষ্টি একটু কমেছে। বাইরে বেরিয়ে একটা বাস ধরে নেয় কুশ। বাসে ফেরার পথে ভাবে, বোনের কেসটা নিয়ে ডক্টর চ্যাটার্জির সাথে কথা বললে কেমন হয়। আজকে এই যে কাজটা করলো, তার প্রতিদানে এইটুকু আশা করা কি খুবই অন্যায় হবে? কি রে বাবু? কি মা, তখন থেকে ভাতের থালাটা নিয়ে নাড়াচাড়া করছিস? হুম। কিছু হয়েছে? কই, না তো, কিছু হয়নি। সত্যি বলছিস? একদম সত্যি মা। তোর জন্য খুব চিন্তা হয় রে বাবু। কোনো চিন্তা নেই মা। তোর খুব কষ্ট হয় না রে? ও কিছু না মা। আজ তোর বাবা বেঁচে থাকলে। আহা, থাক না মা। বাবা হয়তো আছে, মানুষটা সেই যে চলে গেল, আর ফিরল না। খোঁজ খবর তো করেছিলাম। কে জানে, ব্যক্তিগতভাবে ভীষণ সৎ ছিলেন বলেই হয়তো। ছাড়ো মা, পুরনো কথা তুলে আর কি লাভ। হ্যাঁ সেই, তুই খেয়ে নে, আমি যাই। সে রাত্রে আর খাওয়া হলো না কুশের। মনটা খিঁচড়ে রয়েছে। রায়ের সঙ্গে ঝগড়াটা না করলেই পারত। মেয়েটা হয়তো সত্যিই ওকে ভালোবাসে। কিন্তু কুশ, এতই সহজ সবকিছু ভুলে যাওয়া? সম্পর্কের শুরুর দিনগুলোতে তো অন্যরকম কিছু ভেবেছিল কুশ। সে জানতো রায়ের দুর্বলতার কথা, আন্দাজ করেছিল।
সেদিনে সেই বৃষ্টি ভেজা রাতের ঘটনার পর থেকে রাই অনেকবারই কুশের কাছে আসতে চেয়েছে। সাময়িক বিভ্রান্তি কাটিয়ে কুশই দূরে ঠেলেছে বারবার। তবু যদি আজ থেকে বছর 5 আগে সেই মর্মান্তিক ঘটনাটা না ঘটতো, হয়তো দানা বাঁধতে পারত সম্পর্কটা। কিন্তু একটা ঝড়ের মাঝে কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। আর তারপরে কুশের মাথায় এলো এই বীভৎস পরিকল্পনার কথা। রাই যখন প্রেমটা করতেই চাইছে, তখন এগোবে কুশ। তারপর একটা সময়ের পর যখন রায়ের আর ফেরার উপায় থাকবে না, ঠিক সেই সময় নিজেকে সরিয়ে নেবে কুশ। আর তারপর যদি রাই ক্ষোভে দুঃখে কিছু করে বসে, সেটাই হবে চূড়ান্ত প্রতিশোধ। মিস্টার চ্যাটার্জি বুঝবেন কাছের মানুষকে হারালে কেমন লাগে। পরিকল্পনা মতন সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হায় রে, ভাগ্য বিধাতা বোধহয় কুশের জন্য অন্য গল্প লিখেছিলেন। সে কথা কুশ ঘূর্ণাক্ষরেও আঁচ করতে পারেনি। মুহূর্তের ভুলে তার সব পরিকল্পনা ভেস্তে গিয়ে সেও যে সেদিন রাইকে সত্যি ভালোবেসে ফেলবে, সে কথা ভাবেনি কুশ। আর তাছাড়া রাইয়ের তো কোনো দোষ নেই। দোষ যদি কেউ করে থাকে, সে তো অন্য লোক। তার শাস্তি রাই কেন পাবে? সেদিনের সেই নবীনবরণ উৎসবের সন্ধ্যার কথা আজও চোখের সামনে ভেসে ওঠে কুশের। মনে হয় সেদিন ওই ভুলটা না করলেই ভালো হতো। দোটানার সেই শুরু। ভাবনায় ছেদ পড়ে কুশের। পায়ে পায়ে মা এসে দাঁড়িয়েছে দরজার সামনে। বলছিলাম, কাল কি একবার ওদিকে যাবি? দেখি, প্রতি বছর তো কালকের দিনটায় যাস। হ্যাঁ, আর এবছর আবার মহালয়াও পড়েছে। হুম। তর্পণ করতে যেতে বললে তো যাবি না? না, আমরা যতদিন না শিওর হচ্ছি ততদিন তো নয়। যা ভালো বুঝিস। হ্যাঁ, তুমি ভেবো না। ভাবতে হয় রে বাবু। মানুষটা থাকলে আজ দিশাও হয়তো। আহ মা! চোখের জল বাঁধ মানে না অরুণা দেবীর। একটা ঝড় বয়ে গিয়েছে যেন, তবু আজও বেঁচে আছেন তার একমাত্র ছেলের মুখ চেয়ে। যতদিন বেঁচে থাকা যায়। চোখের জল মুছে ঘরে গেলেন তিনি। দিশা নামটা শুনেই কুশের চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে যেতে থাকে। একটা প্রবল আক্রোশ ঠিকরে বের হতে চায়, পারে না। নিজেকে অসহায় লাগে কুশের। অপরাধী বলে মনে হয়। ঠিক করতে পারে না কোন দিকে যাব। ভালোবাসা নাকি প্রতিশোধ? প্রতিশোধের পথে ভালোবাসা যেন দেওয়াল তুলে দাঁড়ায়। আজ রাইয়ের ভালোবাসায় এমন ভাবে জড়িয়ে গিয়েছে কুশ যে রাইয়ের ন্যূনতম কষ্ট হলেও কুশের মন খারাপ হয়। সেখানে এত বড় ক্ষতিটা কি করে করবে কুশ? আর সেটা করতে না পারলে নিজের ছোট বোনটাকে কি জবাব দেবে কুশ? ঘড়ির কাঁটা তখন রাত 11টার ঘর পেরিয়েছে। রাত পোহালেই কাল মহালয়া। বছর 5 আগে এমনি এক মহালয়ার দিনে, উফ কি নিষ্ঠুর পৃথিবী! কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ, সে প্রমাণ পেয়েছিল কুশ। দেওয়ালের দিকে তাকায় কুশ। দিশারির মুখটা আজও ভীষণ রকম প্রাণবন্ত। দিশারি, কুশের ছোট বোন, ডাকনাম দিশা। মনে মনে বলে কুশ, আমাকে ক্ষমা করিস বোন, আমি পারলাম না। রাত বাড়ছে, ঘুম আসে না কুশের দু চোখে। মনে পড়ে বাবান সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে কুশ গিয়েছিল রাইদের বাড়িতে। হিমাদ্রি বাবুই আলাপ করিয়ে দিয়েছিলেন দাদার সাথে। কুশ নিজের বোনের মেডিকেল রিপোর্টগুলো দেখায় ডক্টর চ্যাটার্জিকে। টিউমারটা তো ধরা পড়েছিল আগেই, শুধু বিনাইন নাকি ম্যালিগন্যান্ট সেটা ঠিকমতো জানার জন্যই কুশের একটা সেকেন্ড ওপিনিয়নের দরকার ছিল। ম্যালিগন্যান্ট হলে সেটা ঠিক কতটা ক্ষতিকারক আর কোন স্টেজে রয়েছে ব্যাপারটা, অপারেশন করতে হলে কখন করা দরকার, খরচই বা কেমন, সেসব কিছু জানার দরকার ছিল। আর সেই কাজে এই মুহূর্তে কুশের কাছে ডক্টর চ্যাটার্জির চেয়ে বেস্ট পার্সন আর কেই বা হতে পারেন। ততদিনে অবশ্য দিশার প্রাথমিক কেমোথেরাপি শুরু হয়ে গিয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবার, খরচের ধাক্কায় জেরবার। এই রকম অবস্থায় একদিন কুশের বাবা উধাও হয়ে গেলেন হঠাৎ করে। খুঁজেই পাওয়া গেল না। সঠিক কারণ আজও অজানা। তবে কুশ কানাঘুষো শুনেছে তার বাবা যেখানে কাজ করত সেই কোঅপারেটিভ ব্যাংকের টাকা তছরুপের দায়ে বাবাকে দোষী করা হয়েছিল। যদিও কুশ জানে সে টাকা তার বাবা নেয়নি। কিন্তু একদিকে দিশার শরীর খারাপ, অন্যদিকে এই টাকা খোয়া যাওয়ার ঘটনায় লোকজন কি সুন্দর দুইয়ে দুইয়ে 4 করে ফেলল। আজীবন সৎ মানুষটা সেই অপবাদ নিতে না পেরে কাউকে কিছু না বলে কোথায় যে চলে গেলেন, কুশ হাজার চেষ্টা করেও খুঁজে পায়নি। তবে মিস্টার চ্যাটার্জির কাছে তার অন্যরকম প্রত্যাশা ছিল।
বিশেষ করে সেদিন ঝড় জলের রাত্রে চ্যাটার্জি বাড়ির এত বড় একটা বিপদে পাশে থাকার পর সেই প্রত্যাশা রাখাটা যে অন্যায় তা মনে হয়নি কুশের। আর ঠিক এইখানেই ভুলটা করে বসল কুশ। অনেক টাল বাহানার পর মিস্টার চ্যাটার্জি যখন কনফার্ম করলেন অনেক দেরি হয়ে গিয়েছে, কেমোতে তেমন কাজ না হওয়াতে ক্যান্সার ছড়াতে শুরু করেছে, এখন আর অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই, আর টাকা ছাড়া অপারেশন তো তিনি করবেন না। হিমাদ্রিবাবু নিজের দাদাকে অনেক করে বোঝাতে চেষ্টা করেছিলেন, এমনকি তিনি নিজে টাকা দেবেন বলেছিলেন, দিয়েও ছিলেন। তবুও দিশার অপারেশনের ঠিক আগের দিন কি একটা সেমিনার আছে বলে ডক্টর চ্যাটার্জি শহর থেকে বেরিয়ে গেলেন। পুজোর মুখে ডক্টররাও প্রায় সকলেই ছুটিতে সেদিন। সেই সময় ওই ধরনের অপারেশনের জন্য অত্যন্ত অভিজ্ঞ ডক্টরের প্রয়োজন ছিল। ডক্টর চ্যাটার্জি চাইলেই করতে পারতেন, করলেন না। শেষমেশ মারা গেল দিশা। রাগে শোকে উন্মত্ত হয়ে কুশ ঠিক করে মিস্টার চ্যাটার্জিকে তো এর দাম দিতেই হবে। যে মেয়েটাকে তার ভালোবাসার কথা ছিল সেই রাইকে টার্গেট করে বসল কুশ। রাই যদিও এসব ঘটনার বিন্দু বিসর্গ কিছুই জানতো না, সে তখন তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, সামনেই উচ্চ মাধ্যমিক। তার উপর মনের মাঝে দোলা লেগেছে। বিশেষ করে মাস দিনেক আগে আষাঢ়ের সেই ঝড় জলের রাতে বাবানের জন্য তার হিরো যে কাজটা করলো, তারপর থেকেই যেন কুশকে ভালোবাসতে শুরু করেছে রাই। দু চোখে হাজারো স্বপ্ন তখন রাইয়ের, আর ওদিকে কুশ তখন প্রতিশোধের পরিকল্পনায় ব্যস্ত। তারপর সময় কেটেছে নিজের ছন্দে। গঙ্গার বুকে প্রবাহমান জলের স্রোতে মানুষের দুঃখ, মন খারাপ, হাহাকার সব স্থিমিত হয়ে আসে একটা সময়ের পর। যন্ত্রণাটা তবু কোথাও যেন রয়ে যায়। বাবাকে ফিরে পাওয়ার আশা কুশ হারিয়েছিল অনেক আগেই, আর এখন বোনটাও চলে গেল। সে কোন নিরুদ্দেশের পথে। মায়ের মুখের দিকে চেয়ে দুঃখ ভোলার চেষ্টা করে কুশ। প্রথম প্রথম তো মাকে সামলানো যেত না, তারপর অনেক কষ্টে সবকিছু সামলে নিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করে কুশ। বোনের অসুখটা ধরা পড়ার পর থেকে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছিল কুশ, আর এখন মনে মনে ঠিক করে যে পরবর্তীকালে তার গবেষণার বিষয় হবে এই অসুখটাই। যদিও তার জন্য যতটা জ্ঞান অর্জন করার প্রয়োজন তা হয়তো এখনো সে করে উঠতে পারেনি, কিন্তু ইচ্ছে আছে। হ্যাঁ, ইচ্ছে। এই রোগ নিরাময়ের কোনো ওষুধ যদি আবিষ্কার করা যায়, স্বল্প খরচে যদি তা পৌঁছে দেওয়া যায় সাধারণ মানুষের কাছে, তাহলে দিশার মতন আরো কাউকে অকালে ঝরে যেতে হয় না। কিন্তু এসবই তো কল্পনা মাত্র, তাকে সুযোগটাই বা দেবে কে? তবু চেষ্টাটা তো করতে হবে। সেই সংকল্প নিয়ে কুশ ঠিক করে পরিস্থিতি যাই হোক ভেঙে পড়লে চলবে না। স্নাতক স্তরের পড়া শেষ হলো, এবারে মাস্টার্স। ভালো রেজাল্ট থাকায় স্কলারশিপও পেয়ে গেল কুশ। গন্তব্য যাদবপুর ইউনিভার্সিটি। ততদিনে রাইয়েরও স্কুলের পাঠ চুকেছে। কে জানে কিসের টানে প্রেসিডেন্সিতে ভর্তি না হয়ে রাই ইংলিশ অনার্স নিল যাদবপুরে। কারণটা অনুমান করল কুশ। প্রতিশোধের ভাবনাটা মাথাচাড়া দিয়ে উঠল আবারও। একটা অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আর একটা অন্যায় করতে বসলো কুশ। এমনিতে বরাবরই ঠান্ডা মাথার ছেলে হওয়া সত্ত্বেও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই ভয়ঙ্কর খেলা থেকে নিজেকে নিবৃত করতে ব্যর্থ হলো কুশ। রাইকে ঘূর্ণাক্ষরে বুঝতে দিলে চলবে না তার আসল উদ্দেশ্যটা। ঠিক যে সময় রাই তার আয়ত্তে চলে আসবে, ঠিক তখনই চরম দুঃখ দিয়ে কুশ সরে যাবে রাইয়ের জীবন থেকে। পরিকল্পনা মতন সব ঠিকই চলছিল। রাই বিশ্বাস করতে শুরু করেছিল কুশকে। কুশকে পেয়ে সে তখন অন্য গ্রহের বাসিন্দা। কুশ যেন তার কাছে এক ঝলক মুক্তির বাতাস বয়ে নিয়ে এলো। নর্থ ক্যালকাটা সুউচ্চ অট্টালিকার বাসিন্দা রাই চ্যাটার্জি যেন এক লহমায় নেমে এলো মাটির পৃথিবীর কাছাকাছি। বাড়িতে তার লোকজন সবাই আছে বটে, কিন্তু বাবা সবসময় কাজে ব্যস্ত। বছর তিনেকে ছোট ভাই। বাড়ির সবার ছোট বলে আদরও খানিক বেশি তার। মা কাকিমা সারাদিন কাজের ফাঁকে রায়ের জন্য বরাদ্দ সময়ও খুব কম। এরকম অবস্থায় কুশকে পেয়ে রাই মনে মনে কল্পনার জগৎ রচনা করে চলে। ভালোই কাটছিল কলেজের দিনগুলো। ক্লাসের ফাঁকে ফাঁকে, ক্লাসের পরেও দুটিতে জুটিতে কখনো গোল পার্ক, কখনো পার্ক স্ট্রিট, কখনো ভিক্টোরিয়া, কখনো বা নন্দন, সব মিলিয়ে স্বপ্নের মতন দিনগুলো কেটে গেল যেন। আর কুশ সে জানে এইটুকু অভিনয় তাকে করতেই হবে। শত মন খারাপ সত্ত্বেও রায়ের সঙ্গে মিশতে শুরু করলো সে। তবে একটা ব্যাপারে খটকা রয়েই গেল রাইয়ের। কুশ কিছুতেই তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় না। বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেই সে কেমন যেন এড়িয়ে যায়। অদ্ভুত এক হেঁয়ালি করে সবসময়। কি রহস্য এর পিছনে? রাইয়ের জানতে ইচ্ছে করে।
মাঝে কুশকে দু একবার নিজের ভালোবাসার কথা বলেছে রাই। সুস্পষ্ট উত্তর দেয়নি কুশ। সন্দেহ হয় রাইয়ের, সত্যিই কি কুশ তাকে ভালোবাসে? সে যে কুশকে মন প্রাণ সব সমর্পণ করে বসে আছে, কিন্তু কুশ কি তাকে বন্ধুর চেয়ে বেশি কিছু আর ভেবেছে কোনোদিন? নানান প্রশ্ন ভিড় করে আসে রাইয়ের মাথায়। কুশ বুঝতে পারে রাই তাকে সন্দেহ করছে। আর সময় নেই, তার মাস্টার্সও প্রায় শেষের দিকে। অন্যান্য বছরে এই সময় ফাইনাল পরীক্ষা হয়েই যায়। এই বছর কোনো একটা কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে অনেকটাই। রাইও দেখতে দেখতে সেকেন্ড ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে পড়ল। যা করার এখনই করতে হবে। বোনের মৃত্যুর চরম প্রতিশোধ নিতে রাইয়ের ক্ষতি করতে উদ্যত হয় কুশ। সব ঠিকঠাক। এমন সময় একদিন কলেজের নবীনবরণের উৎসব। কুশ যদিও ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাও সায়েন্স ডিপার্টমেন্ট। তবু রাইয়ের আমন্ত্রণে উপস্থিত ছিল সাহিত্য বিভাগের নবীনবরণ উৎসবে। যদিও সেবারে আলাদা করে নয়, সবাই মিলে একসাথে আয়োজন করেছিল সেই উৎসবের। রাইয়ের একটা নাচের অনুষ্ঠান ছিল। গানটা সে ভালোই গায়, তবে সেই সাথে নাচটাও শিখেছে। আর ওর ডিপার্টমেন্টে সবাই এমনভাবে ধরলো যে রাই আর না করতে পারেনি। অদ্ভুত সুন্দর লাগছিল রাইকে, চোখ ফেরানো যায় না। হালকা নীল রঙের কাজ করা জামদানি শাড়িতে গলায় জাঙ্ক জুয়েলারি, সাথে ঝোলা কানের, আর ওই অল্প প্রসাধনেই রাই সেদিন রাজকন্যা। নিজেকে দুর্বল লাগে কুশের। এমন সহজ সরল মিষ্টি মেয়েটার কোনো রকম ক্ষতি করার আগে দুবার ভাবতে বাধ্য হয় সে। কি দোষ রাইয়ের? সে ডক্টর চ্যাটার্জির মেয়ে, শুধুমাত্র সেই জন্য? নিজের শিক্ষা দীক্ষা রুচিবোধ কোথাও যেন আটকায় কুশকে। আর যত যাই করুক, বোন তো ফিরবে না। অস্থির হয়ে ওঠে কুশ। রায়ের নাচ শুরু হয়। অদ্ভুত সুন্দর নেচেছিল রাই। মন মোর মেঘেরও সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তেরও পানে। গানে তালে তালে ছন্দে সুরে একটা অন্য জগৎ তৈরি হয় স্টেজের উপর। কুশ অবাক হয়ে দেখতে থাকে। এত সুন্দর রাই! প্রতিশোধের ভাবনায় কোনোদিনও ভালো করে দেখেইনি রাইকে। সেদিনে 17-র কিশোরী রাই আজ সদ্য 20-র এক পরিপূর্ণা নারী। সে নারী তার নৃত্য বিভঙ্গে সুরে ছন্দে কোনো এক অজানা খাদের অতলে নিয়ে যায় কুশকে। আলো আঁধারিতে রাইকে নতুনভাবে আবিষ্কার করে কুশ। রায়ের মধ্যে ধীরে ধীরে ডুবে যেতে থাকে কুশ। অতর্কিতে চোরাবালি যেন গ্রাস করে তাকে। কে জানতো দৃশ্যপট বদলের সেই শুরু। বাকি এখনো অনেক কিছুই। এই গল্পের অন্তিম পর্ব শুনবেন আগামীকাল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।